প্রায় ৮ ঘন্টা চেষ্টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটার আনসার সদস্য সহ আহত বেশ কয়েকজন। আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে। রাত ৯টা ১৮ সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ফের চালু শাহজালালের বিমান ওঠানামা। রাত ১টা থেকে পূর্ব নির্ধারিত সময়ই ছাড়বে ফ্লাইট। শিডিউল ঠিক হতে সময় লাগবে আরও। আগুনের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। আগুন নেভাতে দীর্ঘসূত্রতায় বিস্মিত ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা। নির্বাপন সরঞ্জামের আধুনিকায়ন ও বাহিনীর সক্ষমতা বাড়ানোর তাগিদ। আমি বলবো এটা একটা বড় একটা অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল। যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি শাখা। শনিবার দুপুরে লাগা ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটে লেগেছে প্রায় ৮ ঘন্টা। তারপরও বাঁচানো যায়নি শত শত কোটি টাকার আমদানি পণ্য। দেশের প্রধান বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে রাত ৯টার পর। ঘটনা তদন্তে কার্গো কমপ্লেক্সের নিয়ন্ত্রণে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে বিমানবন্দরের ইতিহাসের ভয়াবহ আগুনের সূত্রপাত শনিবার দুপুরের দিকে। কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনের উত্তর প্রান্তে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথম দিকে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে ব্যর্থ হয়। তলব করা হয় বন্দরের আশপাশের ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলোকে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দর এলাকা। কুরিয়ার গেট থেকে আগুনটা লাগছে, তারপরে আপনার কুরিয়ার গেট থেকে আগুনটা যদি লিবানো হইতে 10-15 মিনিটে হয়তো বা যদি এই এক পানালা আছে এখানে, আর এখানে ওই যে আপনার পরোটা রুটি মুটি বেছে খুব বললো যে আমাদের যদি ঢুকতে দিত তার 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা 10-15 মিনিট লাগবে না, 5-10 মিনিটের ভিতরে আমরা ওটা লিবিতে পারতাম। আমরা যেভাবে দেখছি ওরা যেভাবে দেখছে দুই ওরা যাইতে দিত, কিন্তু ওরা যাইতে দেয় না, যার কোনো ওরা যায় না। এবং ওখান থেকে লাইগা তাৎক্ষণিক এদিক ঢুকে গেছে। বন্ধ হয়ে যায় সব ধরনের বিমান ওঠানামা। ঢাকায় অবতরণ করতে আসা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ফিরিয়ে দেওয়া হয় সিলেট ও চট্টগ্রামে। সরিয়ে ফেলা হয় পার্কিং এরিয়ায় থাকা সমস্ত উড়োজাহাজ। ভয়াবহ আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনী, সেনা ও নৌ সদস্যরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ছুটে আসে ঘটনাস্থলে। সেনাবাহিনীর শক্ত অবস্থানের পরও উৎসুক জনতাকে ঠেকাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। টানা ৮ ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা ২১১৮ অর্থাৎ রাত ৯টা ১৮ সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এর আগে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার কর্মী ও আনসার সদস্য। তাদের নেওয়া হয় সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় 500 সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক
ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার, ডোমেস্টিক টেন্ডার এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য। এত স্পর্শকাতর একটি জায়গায় কিভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে, কেন সেই আগুন বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার জন্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এবং কেন আগুন প্রতিটি কক্ষ থেকে কক্ষ, সেল থেকে সেল সব জায়গায় এরকম দ্রুত ছড়িয়ে পড়েছে, সেটাও নিশ্চয়ই তদন্তের দাবি রাখে। কার্গো কমপ্লেক্সের মূল দায়িত্ব ও নিয়ন্ত্রক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটির ফ্লাইট সেফটি পরিচালককে প্রধান করে 7 সদস্যের গঠন করা কমিটি তদন্ত করবে পুরো ঘটনা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আমরা সবশেষ আপডেট জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যুক্ত হচ্ছে নারিফুর রহমান সবুজ। সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কি অবস্থা দেখছেন এখন এবং আগুন নির্বাপনের কাজ কত দূর এগোলো? ছোঁয়া, আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে অর্থাৎ 10টার পর থেকে আমরা একই রকমভাবে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি, অর্থাৎ এরপরে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। আগুন পুরোপুরি নেভানোর যে কাজটি সেটি এখন পর্যন্ত সম্ভব হয়নি। কখনো ধোঁয়ার কুণ্ডলী বাড়ছে, কখনো এই কুণ্ডলীর পরিমাণ কিছুটা কমছে। সবচেয়ে বেশি 8 নাম্বার যে গেটটি রয়েছে সেই গেটটির সাথেই যে কোণাটি রয়েছে সেই কোণা থেকে সবচেয়ে বেশি ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ বেশ কয়েকজন ফায়ার কর্মী যারা ফায়ার ফাইটিং করেছেন ভেতরে, কারণ তাদের এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর যে সদস্যরা কাজ করছেন, প্রায় 5 শতাধিক ফায়ার ফাইটার এবং অন্যান্য কর্মী মিলিয়ে 5 শতাধিক কর্মী এখানে কাজ করছেন। এই আগুন নেভানোর যে কাজটি সেই কাজটি করছেন। প্রথম দিকে পানির স্বল্পতা ছিল, সেই পানির স্বল্পতা এখনও রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সেনাবাহিনী সহ বিমান বাহিনীর গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে এবং পাশেই এখান থেকে কিছুটা পানি সরবরাহ করা হচ্ছে পাইপের মাধ্যমে। এবং যেটি হয়েছে এখান থেকে মূলত যেই শেডটি রয়েছে, এই পাশের শেডের যে দেয়ালগুলো রয়েছে, দেয়ালগুলোর কারণে আসলে ভেতরে ঢুকে যে আগুন নেভানোর কাজটি সেটি করা যাচ্ছে না। এখন কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে থেকে মূলত 8 নাম্বার গেট থেকে বাম দিকের যে শেডটি চলে গিয়েছে, সেই দিক থেকে মূলত 3 থেকে 4টি জায়গায় ওয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন ফায়ার ফাইটাররা। মূলত বিভিন্ন যে পণ্যগুলো, আমদানি পণ্যগুলো স্তূপ আকারে রাখা হয়েছে, সেই স্তূপ আকারে, স্তূপের ভেতরে এখনও আগুন জ্বলছে এবং সেটি রানওয়ের যে অংশটা রয়েছে সেই অংশটির দিকে সবচেয়ে বেশি আগুন এখনও জ্বলছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে আগুন পুরোপুরি নেভানোর যে কাজটি সেই কাজটি শেষ হয়নি। এটি আরও বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, ঘন্টা বা ঘন্টা 2-1 সময় লাগতে পারে, কারণ স্তূপের ভিতরে এখন আগুন জ্বলছেই। বাইরের থেকে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি কিন্তু ভেতরের দিকে আগুন জ্বলছে। সেই আগুন ভেতরে ঢুকে আসলে আগুন নেভানোর কাজটি করার যে কাজটি সেইটি করার চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা। সেটি হয়তো আরও কিছুটা সময় সাপেক্ষ, যেহেতু বিশাল এলাকা জুড়ে। জি, বুঝতে পেরেছি সবুজ। আমরা আবার একটু বিমানবন্দরে যেতে চাই, সেখানে আমার আরেক সহকর্মী আছেন শওকত মঞ্জু শান্ত। শান্ত, বিমান চলাচল শুরু হয়েছে কয়েক ঘন্টা হলো, ফ্লাইটগুলো নির্দিষ্ট সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং সেখানকার যাত্রীরা কি বলছেন, সব মিলিয়ে এই অবস্থাটা জানতে চাই। ছোঁয়া, স্বাভাবিকভাবেই 7-8 ঘন্টার যে একটা অচল অবস্থা, তারপরে বিমান চলাচল শুরু হওয়ার পরেই স্বাভাবিকভাবে বলা যায় যে কিছুটা জটটা থাকবে এবং উড্ডয়ন অবতরণ যেহেতু একই রানওয়েতে হচ্ছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি বিমানের জন্যই মোটামুটি একটা দীর্ঘ সময় অপেক্ষার এবং রানওয়ে ফাঁকা রাখার একটা বিষয় রয়েছে। এবং এইখানে আমরা যে যাত্রীদেরকে এখন দেখতে পাচ্ছি তারা মোটামুটি সবাই প্রায় ওমরা হজে যাচ্ছেন, তাদের ফ্লাইট ভোর 6টার দিকে এবং তারা এখন থেকে এখানে অপেক্ষমান রয়েছেন। এবং পুরো টার্মিনালের চিত্র যদি
যদি দেখাই তাহলে বলতে হবে যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। যাত্রীর চাপ যতটুকু ছিল ততটুকু এখন আর নেই। বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীর চেয়ে স্বজন বেশি হওয়ার কারণে কিছুটা জটলা মনে হচ্ছে আমাদের কাছে। এখন পর্যন্ত বলতে হবে যে যে তথ্য আমরা এখানকার বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে আমি নিশ্চিত হতে পেরেছি যে ফ্লাই দুবাই 11টার দিকে উড্ডয়ন করেছে এবং এখন পর্যন্ত প্রায় 10 থেকে 11টির ফ্লাইট ওঠানামার সংবাদ আমি জানতে পেরেছি, হয়তো বা কিছুটা বাড়তেও পারে ইতিমধ্যে। এবং চেন্নাই থেকে ঢাকা ফ্লাইটটি কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরে ল্যান্ড করেছে। রানওয়েতে কিছুক্ষণ আগেও ছিল কুয়েতগামী ফ্লাইট এবং একই সাথে বাংলাদেশ বিমানের যে মদিনাগামী ফ্লাইটটি ছিল সেটিও চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো। স্বাভাবিকভাবে বলতে হবে যে ফ্লাইটগুলো এখন পর্যন্ত রানওয়েতে অপেক্ষমান রয়েছে সেগুলো কিছুক্ষণ পরপর উড্ডয়ন করবে, এটাই স্বাভাবিক। এবং সেই সাথে অবতরণের জন্য রানওয়ে ফাঁকা রাখতে হবে, কাজেই কিছুটা শিডিউল বিপর্যয় থাকবে, কিন্তু সেটা খুব বেশি সময় না, অর্থাৎ এত যে দীর্ঘ সময়ের একটা অচল অবস্থা ছিল। তারপরে এখন চিত্র বলতে হবে যে হয়তো প্রতিটি ফ্লাইটের আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা ডিলে হতে পারে। ছোঁয়া শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। কার্গো ভিলেজে আগুনের ঘটনার রেশ পড়েছে বিমান চলাচলে। শনিবার বিকেল 3টা থেকে প্রায় 6 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে, আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় চট্টগ্রাম, সিলেট বিমানবন্দরে অবতরণ করে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলো। পরে আগুন নিয়ন্ত্রণে এলে রাত 9টার পর শাহজালালে শুরু হয় বিমান চলাচল। আজকে শিপমেন্ট আসছে, সব পুড়ে গেছে, কিছু অবশিষ্ট নেই ভাই, আমরা পথে বসে গেছি। লেলিহান অগ্নিশিখায় কারো কারো স্বপ্ন হয়েছে দগ্ধ, পুড়ে ছাই হয়েছে বিদেশ থেকে আমদানি করা পণ্য। তাদের অস্ত্রজলে নেভেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। যখন নিভেছে তখন আর কোনো কিছুর অস্তিত্ব নেই। ওদিকে থমকে যায় বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম। দুপুর 3টা থেকে রাত 9টা নামেনি কোনো ফ্লাইট, ডানা মেলেনি কোনো উড়োজাহাজ। এই ক্ষতির দিনে ভোগান্তির গল্প বিদেশগামী মানুষের। কেউ সকাল থেকে, কেউ দুপুর থেকে বিমানবন্দরে বিমানের অপেক্ষায় থেকেও জানেন না গন্তব্যের উদ্দেশ্যে কখন উড়াল দিতে পারবেন। বেজিং হয়ে দক্ষিণ কোরিয়াতে যাব। এখন কি অবস্থা, কি জানাইছেন? এখন ভিতরে ঢুকলাম, কর্তৃপক্ষ আমাকে বলল যে আগামীকাল 11টার মধ্যে আসতে, 2টার দিকে ফ্লাইট দেওয়ার সম্ভাবনা। টাইম তো ওয়েস্ট হয়েছে, আর হয়রানি তো আছে, বাসা থেকে আসা আবার যাওয়া। নির্দিষ্ট কোনো টাইম দিতে পারতাম না ফ্লাইট কখন হবে, তো এটা হয়তো 2-1 দিন মানে পরও হইতে পারে। আমাদের বিচার মেয়াদে 21 তারিখে চলে যাবে। আমরা খুবই বিলম্বের মধ্যে আছি, খুব চিন্তায়, আমাদের ফ্যামিলি খুব চিন্তার মধ্যে আছে। বিমান স্থগিত হওয়ায় কেউ কেউ নিজ থেকেই রওনা হয়েছেন হোটেল কিংবা বাসার উদ্দেশ্যে, আবার কারো কারো বিমান কর্তৃপক্ষই করেছে থাকা খাওয়ার ব্যবস্থা। পরবর্তী ফ্লাইট বা তাদের যে ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে বা স্থগিত হয়েছে আপাতত, সেই ফ্লাইট কখন দেয়া হবে সেই সময়টা তাদেরকে জানানো হয়নি এবং তারা অনেকেই এখনও বিমানবন্দরে অপেক্ষায় আছেন। অনেকেই দেখেছি যে আমরা চলে গিয়েছেন। প্রতিটা ফ্লাইট 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ডিলে, সো হেকটিক অফ কোর্স, বাট কিছু করার নেই। ক্যারাবিয়ান লাইন্স আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছে, নেক্সট ফ্লাইটে আবার ওনারা নিয়ে এসে নিজ দায়িত্বে উঠায় দেবে। থাকার ব্যবস্থা তারা দায়িত্ব নিছে, তারা গাড়ি দিয়ে নিয়ে হোটেলে রাখবে, ওইখান থেকে ফ্লাইট যে সময় হবে আবার তারা নিয়ে আসবে। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিমান অবতরণ করে চট্টগ্রাম, সিলেট ও কলকাতার বিমানবন্দরে। ফলে সেখান থেকে ঢাকায় আসা বা গন্তব্যে যাওয়া নিয়েও পড়তে হয় ভোগান্তিতে। ফ্লাইট হবে নাকি হবে না, নাকি আমরা বাড়ি চলে যাব, আসছি অনেক দূর থেকে, চকরিয়া থেকে। আমরা যদি আমাদের জবে গিয়ে আমরা যদি এখন জয়েন করতে না পারি তাহলে আমাদের জন্য একটা সমস্যা হয়ে যাবে। এদিকে রাত 1টা থেকে অপরিবর্তিত থাকছে পূর্ব নির্ধারিত ফ্লাইট, তবে এখনও ঠিক হয়নি স্থগিত হওয়া বিমানের পরবর্তী সময়সূচি। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ আগুনে ছাই হয়েছে আমদানি করা শত শত কোটি টাকার নানা পণ্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো কার্গো ব্যবস্থাপনা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। অন্তর্বর্তী সরকার বলেছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর ফায়ার সার্ভিসের 7 সদস্যের তদন্ত কমিটিকে 4 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
কার্গো ভিলেজের যে অংশ থেকে আগুনের সূত্রপাত সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরিয়ার শাখা। আমদানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস সহ স্পর্শকাতর পণ্য মজুদ রাখা হয় সেখানে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়েছে রাক্ষসে আগুনের লেলিহান শিখায়। আগুন লেগেছে শুধু আমদানি শাখায়। এখানে বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস, ফ্রেট ফরওয়ার্ডের কোম্পানি এবং শত শত টন পণ্য সংরক্ষিত থাকে। দৈনিক যেখানে ধারণ ক্ষমতা ৩০০ টন, সেখানে প্রতিদিন জমা হয় ১,০০০ টনেরও বেশি খালাস পণ্য, যার পুরোটাই এখন কেবলই পোড়া ধ্বংসস্তূপ। জানা যায় আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কুরিয়ার সেকশন থেকেই, যেখানে ছিল মজুত করা বহু কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যালস ইকুইপমেন্ট আর সুতা সহ নানা পণ্য। শত কোটি টাকার মাল এখানে এই যে দেখেন, এই যে আগুন জ্বলে উঠছে, এই যে এই ধার্য পদার্থ, এগুলো কেমিক্যাল। প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান। এখানে স্বর্ণ আছে, এখানে ডায়মন্ড আছে, এখানে গোলা বারুদ আছে, অস্ত্র আছে, মানে আমদানিকৃত সব কিছু। DHL, FedEx, তারপরে UPS, অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি, সারা পৃথিবীর থেকে মাল সামাল আসে। ছোট ছোট পার্সেল, ওই 1/2 কেজি, 1 কেজি, 10 কেজি, এই ধরনের যত স্যাম্পল থাকে, আমরা স্যাম্পল বলি এটাকে। তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে, এই শেডটাতে, লাস্টের কর্নারে, যেটা আগুন এখনও জ্বলতেছে। তারপরে আছে আমাদের কেমিক্যাল, এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি। যেমন আমারই পার্সোনাল, আমার এক ফ্যাক্টরি 16 টন সুতাই আছে। তো সুতাটা শুক্রবার নেমেছে, তো সেটা টোটালটাই শেষ। ঘটনাস্থল দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ভয়াবহ আগুনের ঘটনা দেখে চিন্তিত নিজেও। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলেছেন, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না। 7 সদস্যের তদন্ত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কার্গো ভিলেজের এই ভয়াবহ আগুন শুধু অবকাঠামো নয়, পুড়িয়ে দিয়েছে দেশের আমদানি খাতের বড় অংশের আশা। এখন তদন্তেই বের হবে আগুনটা ছিল দুর্ঘটনা নাকি অবহেলার ফল। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্ময় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা। পাশাপাশি স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আমি বলবো এটা একটা বড় একটা অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল, কিন্তু আগুনটা লেগে তারা কিন্তু কখনোই শিক্ষা নিল না আসলে, একটা বড় একটা আর আমি বলবো যে এখানে অবশ্যই এই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে। অনেকে বলতে পারে যে এখানে সাবঅর্ডিনেট হয়েছে কিনা, সাবঅর্ডিনেট যদি হতেও পারে তাহলে তো বলবো, যদি সাবঅর্ডিনেট যদি কেউ করেও থাকে তবে এখন তাহলে বলবো যে এখানে গোয়েন্দা গাফলতি রয়েছে। যারা গোয়েন্দা, যারা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা কাজ করে, তারা কি ঠিক মতো কাজ করতে পেরেছে? আসলে যে আমাদের দুর্বলতা রয়েছে দুই ভাবে। একটা হলো যে যারা ফাইট করবে তাদের সক্ষমতার অভাব রয়েছে, আর দ্বিতীয়ত যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনামুখী করতে কর্মশালার আয়োজন করে রাজুক উত্তরা মডেল কলেজ, যেখানে প্রযুক্তির উপকারী দিকের ব্যবহার, সঠিক দিক নির্দেশনা দেয়াই ছিল মূল লক্ষ্য। মূলত শিক্ষার্থীরা ভালো জ্ঞান অর্জন, বিভিন্ন পাবলিক ও অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে সে উদ্দেশ্যেই ভিন্নধর্মী এই আয়োজন করেছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল টুগেদার উই ক্যান অ্যাচিভ দ্য গোল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন শিক্ষকরাও। উপস্থিত ছিলেন রাজুক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল ইসলাম। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। লালন শাহ স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয়েছে কনসার্টের। এখানে সাইজির গান পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যায় 6:30 থেকে এই কনসার্ট শুরু হয়। বিকেল থেকেই লালন ভক্তরা ভিড় জমাতে শুরু করেন সোহরাওয়ার্দী উদ্যানে। একক ও দলগতভাবে শিল্পীরা লালনের নানা আধ্যাত্মিক ও দর্শন বিষয়ক গানগুলো পরিবেশন করেন। পাশাপাশি সাম্প্রতিককালে লালনের যে গানগুলো জনপ্রিয়তা পেয়েছে সেসবও পরিবেশন করেন শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে নানা পেশা ও বয়সের মানুষ অংশ নেয়। এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে লালন শাহের তিরোধানকে স্মরণীয় করতে রাজধানীতে লালনের কনসার্ট আয়োজন করা হলো। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।